আছে, আমরা শুরু করবো সার্কেল দিয়ে, দেন আবার ঢুকবো স্ট্রেট লাইনে। জি স্যার। ঠিক আছে জি স্যার। সবাই একটা ম্যাথ খেয়াল করবো আমরা। এই ম্যাথটা আগে একটু সবাই দেখো, একটু এই ম্যাথটাকে আমরা কেউ আগে করেছি কিনা একটু খেয়াল করবো সবাই। ভাই দেখতে পাচ্ছি ম্যাথটা? হ্যালো, জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা সবাই একটু 1 মিনিটের জন্য ম্যাথটা পড়ো একটু, এবং একটু ফিল করো তো কি চাচ্ছি বলতে, বা এই টাইপের ম্যাথ কি তোমরা করেছো আগে? একটু যে করেছো ঠিক এই অঙ্কটাই করি নাই, কিন্তু এই টাইপের করছি। এই টাইপ করেছো? গুড, ভেরি গুড। তাহলে তোমাদের পারা অঙ্ক না? আচ্ছা কি অঙ্ক করেছো? টাইপ বলতে কি, এখন কথা হচ্ছে ইকুয়েশন চেঞ্জ মানে তো ভাইয়া আসলে অঙ্ক চেঞ্জ না, এটা এক কথাই বলে। তোমরা কি বলতেছো জাস্ট ইকুয়েশন চেঞ্জ এটা, নাকি অন্য কিছু? ইমা, না, প্রশ্নটা এভাবে ছিল না। কি ছিল প্রশ্নটা মনে আছে? ইমা বলতে পারবা তুমি কোনটা করেছো? সাধারণ স্পর্শক পর্যন্ত। এখানেও তো সাধারণ স্পর্শ কি বের করছি আমি, তাই না? আচ্ছা একজন নক করেছে সুদীপ্তা দাস, আজকে 3 স্যার এই একটা অঙ্ক যে আমি লিখেছি এখানে, এই সার্কেল আমি যতগুলো অঙ্ক আছে করাবো সার্কেলের ম্যাক্সিমাম অঙ্কই 3EFG এর কনসেপ্ট ইউজ করব আমরা আবার 3EF যাব। আমাদের আজকে চ্যাপ্টারে সার্কেল প্লাস 3EFG আছে, ঠিক আছে? আমরা সলভ করাবো স্যার। আচ্ছা হ্যাঁ, যেটা ইমা বলতেছিলা, তাহলে এটাও কি ভাই সাধারণ স্পর্শক না? আচ্ছা আমি শুরু করি, সবাই খেয়াল করো। তোমরা মেবি আমরা করনি তোমরা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো। স্যার শব্দের বাইরে, মানে স্যার কিরকম মিউট করতে এটা? আচ্ছা আমি বাইরে। আচ্ছা ভাইয়া যে কথা বলবা সে জাস্ট আনমিউট করে কথা বলো, ঠিক আছে? আর আমি কোশ্চেন করলে অ্যানসারটা দিও জাস্ট। এখন ভাইয়া এই কথাটার, এই অঙ্কটার যে ইয়াটা তোমরা আসলে মনে হয় না বইয়ে করেছো, আমরা একটু খেয়াল করি ম্যাথটা। প্রথম কথা, এই যে একটা সার্কেল এন্ড এ একটা সার্কেল আমরা একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলাম। প্রথম সার্কেলটার সেন্টার কি ভাইয়া 0 0, আর রেডিয়াস কত 1 না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা পরে সার্কেলটার সেন্টার কি 4 5, রেডিয়াস 2 দেখালাম এইটা, ঠিক আছে? আচ্ছা এখন আমরা খুব ন্যাচারালি দেখতে পাচ্ছি ফ্রম ফিগার যে এই সার্কেলটার মধ্যে বড় হচ্ছে ওইটা। কোশ্চেনটা হচ্ছে এদের মধ্যে বলেছি আমি সাধারণ স্পর্শক কয়টি এবং স্পর্শগুলোর সমীকরণ। এখন ভাই একটা কোশ্চেন আছে, দুইটা বৃত্তের স্পর্শক কয়টা হতে পারে? এটা কেস কয়টা আছে তোমরা জানো? দুইটা ডিফারেন্ট সার্কেলের কয়টা স্পর্শক হতে পারে? এনিবডি? আবার বলছি কোশ্চেনটা আমি, দুইটা ডিফারেন্ট সার্কেল, দুইটা ভিন্ন ভিন্ন বৃত্তের কয়টি স্পর্শক থাকতে পারে? তিনটা থাকতে পারে। কোন কেসে? যে বলে সূত্রটা বলো তো কোন কেস এটা? বৃত্ত দুইটা কিভাবে থাকলে তার তিনটা স্পর্শ থাকবে? কেস হয়তো 5টা বোধ হয় কেস। আচ্ছা আমি তোমাকে যে এভাবে বলি দুইটা বৃত্তের স্পর্শক তিনটা, দুটি বৃত্তের কমন টেনজেন্ট লাইন তিনটা, এটা কোন কেসে ক্রিয়েট হতে পারে তো বলতে পারবা? আরেকবার। হ্যাঁ, দুটি ডিফারেন্ট বৃত্তের সাধারণ স্পর্শক তিনটি,
এখন ওই বৃত্ত দুইটা কিভাবে থাকলে স্পর্শক তিনটা থাকবে সাধারণ, এটা কোন কেসে সম্ভব? আচ্ছা আমি বলে দিচ্ছি, খেয়াল করো। ধরো এই একটা বৃত্ত দুইটা বৃত্ত আর এই সোজাসুজি। একটা বৃত্ত পরস্পরকে এক্সটার্নাল টাচ করলো, বহিঃস্পর্শ করলো, ঠিক আছে? তাহলে বলো তো ভাই স্পর্শ কয়টা ভাইয়া? এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা না? তাহলে আমরা বলতে পারি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শক হবে তিনটি, বলা যায়? ভাইয়া সবাই কি শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাইয়া বলো আচ্ছা। তো। শুনতে পাচ্ছি। ওকে, তাহলে এখন বলো তো দুটি বৃত্তের কোন সাধারণ স্পর্শক নেই, ইজ ইট পসিবল অর নট? দুটি বৃত্তের কোন সম্ভব। সাধারণ স্পর্শক নেই, সম্ভব? সম্ভব না। সাইডে যদি দুটো ইয়ে থাকে মেইন একটা ভিতরে থাকবে ভাই একটা যদি ভিতরে থাকে তাইলে সম্ভব। হ্যাঁ ভেরি গুড, অবশ্যই সম্ভব। যদি এরকম হয় একটা বৃত্তের ভিতর আরেকটা, কোন কি পাবা সাধারণ স্পর্শক? তখন ভাই পাওয়া যাবে না, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখন তার মানে দেখো, আমরা যদি বলি দুটি বৃত্তের সাধারণ স্পর্শক হতে পারে একটাও নাই, হতে পারে একটা, এটা কি হতে পারে একটা সাধারণ স্পর্শক? অবশ্যই পারে। যদি এই একটা বৃত্তর ভিতর আরেকটা বৃত্ত থাকে টাচ করে, একটা হবে না? আর সর্বোচ্চ কয়টা হতে পারে বলতো? সর্বোচ্চ কয়টা হতে পারে সাধারণ স্পর্শক? সর্বোচ্চ 4টা। অসংখ্য সর্বোচ্চ 4টা। আর ঠিক নাই আমরা কোশ্চেনটা খেয়াল করো, দুটি ভিন্ন বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক থাকতে পারে? উত্তর কি হবে? ভাইয়া 4টা হবে তো। 4টা থাকতে পারে হাইয়েস্ট, হ্যাঁ, এর বেশি কখনোই পারে না। এই হচ্ছে সেই ফিগার যেটা হচ্ছে কি, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত পরস্পর বাইরে আছে পরস্পর, তখন 4টা। একটা হবে কি এরকম, একটা হবে এরকম, একটা হবে এরকম, একটা হবে এরকম, তাই না কেসটা ভাইয়া? সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে আমি যে বৃত্ত দুটা দিয়েছি, আমার যে বৃত্ত দুটা দিয়েছি আমি এখানে, এই দুইটা বৃত্ত কি দেখতে এরকম না? শেপগুলো পরস্পর বাইরে আছে না ভাইয়া? তাহলে কি আমরা বলতে পারি যে এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক হবে কয়টা? 4টা। সবাই ক্লিয়ার কথাটা? জি স্যার। কেউ কি বলতে পারবা? আমি তো ফিগার রাখলাম, ফিগার না রেখে কেউ বলতে পারবা কিভাবে বুঝবো দুটি বৃত্ত পরস্পর বাইরে আছে স্পর্শ না করে, বা একে অপরের ভিতরে নেই? এটা আমরা কিভাবে বুঝতে পারি আমরা? ভাই কেন্দ্রের দূরত্ব আর দুটার ব্যাসার্ধ যোগফল দিয়া। কি হলে বলো, কি কেসটা হবে তখন? কি বলবা, কি হলে বলো? কেন্দ্রের দুটার দূরত্ব যদি ব্যাসার্ধ দুইটার যোগফলের থেকে বেশি হয় তাইলে দুইটা পরস্পর তার মানে বিচ্ছিন্ন হ্যাঁ, আছে। আর বলা লাগবে না। তার মানে যেটা বলতে যাচ্ছ তুমি, C1 C2 ইজ গ্রেটার দেন হওয়া লাগবে R1 প্লাস R2, তাই না? জি ভাই। ঠিক আছে, জি ভাই। তাহলে এই শর্ত ফিল আপ করা মানে কি? দুইটা বৃত্ত টাচ করবে না, ছেদ করবে না, ভিতরে থাকবে না, থাকবে বাইরে বাইরে, তা আমরা বলতে পারি না ভাইয়া? এবং এখানে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো C1 C2 মানে কি? দুটা কেন্দ্রের দূরত্ব, ওর হচ্ছে কি ব্যাসার্ধের যোগফল, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাইয়া আমি ফার্স্টে এই কাজটা করে নিলাম, এই বৃত্তের কেন্দ্র বের করলাম, এই বৃত্তেরও কেন্দ্র বের করলাম, ব্যাসার্ধ বের করলাম, দেখলাম তাদের C1 C2 এর মানটা হচ্ছে কত? √41, তোমরা বুঝতে পারছো। আর R1 R2 হচ্ছে 3, তার আমরা বলতে পারি এই কথাটা যে C1 C2 গ্রেটার দেন R1 প্লাস R2। তার মানে কি বৃত্তদ্বয় অবশ্যই কি একটি অপরটির ভিতরে আছেন, একটি অপরটির ভিতরে নেই, এটা আমরা কনফার্ম হয়ে বলতে পারি না? তার মানে কি তারা মাস্ট এরকম থাকবে না ভাইয়া? কোনো সন্দেহ আছে এখানে? না ভাইয়া। না ঠিক আছে, স্যার। তাহলে আমরা এটা ফিগার থেকে বুঝতে পারি, ম্যাথ করে দেখলাম। ওকে, তার মানে আমরা এখন ক্লিয়ার, স্পর্শ হবে 4টা। আমরা মনে হয় না 4টে স্পর্শ করেছি, যে বলেছিলাম
ইমা, তুমি কি 4টি স্পর্শক বের করেছো কখনো ম্যাথ করে? না ভাইয়া, হয়তো আমরা অন্য ওই ম্যাথ যে ভেবেছিলে আসলে। মানে একটা বৃত্তের ভেতরে আরেকটা স্পর্শ করে এরকম ম্যাথই করছি, এভাবে করি নাই। হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি তুমি ওটাই করেছো, ওটাই বইয়ে আছে, যেটা আমি বললাম সেটা তোমাদের বইয়ে দেয়া নেই আসলে। তার মানে আমাদের আজকে কাজটা হবে কি, 4টা বৃত্তের সমীকরণ বের, 4টা স্পর্শক বের করা। এই 4টা দেখতে পাচ্ছ ফিগারে, 1 2 3 4, তাই না? সবাই কি এই পেজটা বুঝতে পারছো ভাইয়া? সবাই একটু খাতার মধ্যে এই দুইটা বৃত্ত একটু লিখে রাখো, আমরা পেজ পাল্টালে লাগবে আমাদের। এই দুইটা বৃত্তের সমীকরণ লিখে রাখো, কাজে লাগবে আমাদের। নাম্বার 1 বৃত্ত, নাম্বার 2 বৃত্ত লিখে রাখো। আমাদের বৃত্ত দেখলেই আমরা সেন্টার রেডিয়াস বুঝতে পারবো অনায়াসে, ঠিক আছে? ওকে ভাই, আমি পেজ চেঞ্জ করবো ভাইয়া। জি স্যার, চেঞ্জ করে দিন। ওকে, থ্যাংক ইউ। তোমরা আগের পেজটা যারা দেখেছো তারা এখন দেখতে পাচ্ছ আমি হঠাৎ করে কিন্তু ফিগারটা আরেকবার রাখলাম, এখানে কিন্তু আমি 2টি স্পর্শ কমাই দিছি, তাই না ভাইয়া? জি স্যার। দেখছো, তার মানে আমি ফার্স্টে কাজ করছি এই 2টি স্পর্শক নিয়ে, আমি ফার্স্টে বের করবো এই দুইটা, পরে করবো ওই দুইটা, 4টা আমি আলাদা করবো। এই দুইটার মধ্যে একটু খেয়াল করো ভাইয়া, সবাই একটু খেয়াল করি আমরা। এই যে C1, এই যে C2, তাহলে আমার লাগবে হচ্ছে এই স্পর্শক এবং ওই স্পর্শকটা বের করবো আমি। কিন্তু ভাইয়া এই স্পর্শকটা বের করব, আমার কোনো ক্লু কি দেয়া আছে বলো তো? কেউ কি বের করতে পারবা এই ক্লু থেকে? আমি যদি পি পয়েন্টটা পেতাম আমার কি হেল্প হইতো না বলো তো? সবাই একটু খেয়াল করো, যদি আমি পি পয়েন্টটা পেতাম, একটা পয়েন্ট পেলে আমরা কি স্পর্শক বলতে পারি y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, জানি আমরা? জি ভাইয়া। কিন্তু জি আমি স্যার। কিন্তু পি পয়েন্ট জানি না, আমি পি পয়েন্টটা জানি না। এই হচ্ছে আমাদের মেইন সমস্যাটা, যেটা আমাদের এখন বের করব। এখন দেখো পি পয়েন্ট কিভাবে বের করি, সবাই একটু খেয়াল করি আমরা ফিগারটা। আমি একটা কাজ করলাম, এই যে ভাইয়া C1 এবং এই স্পর্শকটার যে পয়েন্টে টাচ করলো এই পয়েন্টটা যোগ করি, আমরা কি বলতে পারি ভাইয়া এইটা ওর উপর লম্ব হবে? যে কোনো স্পর্শক এবং ব্যাসার্ধ কি পরস্পর লম্ব না ভাইয়া? আবার যদি C2 আর B যোগ করি তাও লম্ব হবে, বলতে পারি? C2 এবং B এটা যোগ করলে এই লাইনের উপর লম্ব হবে না সে? জি ভাইয়া। এখন ভাইয়া তাকাও তো, তাহলে আমি এখন কোথায় লিখছি, যেটা ট্রায়াঙ্গেল C1PA এবং ট্রায়াঙ্গেল C2BP, দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। এই দুই ট্রায়াঙ্গেল আমি বলছি সদৃশকোণী, যাকে আমরা বলি সদৃশ। এই কথাটা সবাই বোঝো, হোয়াট ইজ সদৃশকোণী? ছোটবেলায় পড়া, কেউ বলতে পারবা? জি ভাই, কোনগুলার অনুপাত, কোনগুলা সমান হইব আর বাহুগুলোর অনুপাত সমান হইব? ভেরি গুড। দুইটা ট্রায়াঙ্গেলের 3টা অ্যাঙ্গেল যদি সমান হয়, 3টা অ্যাঙ্গেল সমান হয় পরস্পর, দেন আমরা তখন দুইটা ত্রিভুজকে বলি তারা সদৃশকোণী। এবং ওই ক্ষেত্রে তার বাহুগুলোর অনুপাত হয় সমান, মানে যেই কোণ সমান তার অপোজিট বাহুর অনুপাত হয় সমান, তাই না বিষয়টা? তাহলে আমি বলেছি এরা সদৃশকোণী, কারণটা কি দেখে দেখো। প্রথম কথা ভাইয়া, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সমান কারণ তারা বিপরীত কোণ, আমরা বলতে পারি? জি ভাইয়া। সবাই বুঝতে পারছো দুই অ্যাঙ্গেল কিভাবে বিপরীত কোণ না ভাইয়া পরস্পর? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, এরপরে এই যে C1AP সমান C2BP, এরা কি পরস্পর 90 ডিগ্রি না ভাইয়া? বলা যায় 90? জি ভাইয়া। এবং ভাইয়া একটা ত্রিভুজের দুইটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, অপরটা কি মাস্ট ইকুয়াল হতে বাধ্য, আমরা জানি। তার মানে অবশ্যই ইকুয়াল হবে। তার মানে কি ভাইয়া 3টা অ্যাঙ্গেলই সমান দুই ট্রায়াঙ্গেলের, তাহলে আমরা বলতে পারি না তারা সদৃশকোণী। এবং যেহেতু তারা সদৃশকোণী আমরা ফার্স্টে বলেছি, তার মানে কি
তাদের বাহুগুলোর অনুপাত সমান। দেখো ফার্স্টে C1PA C2PB, মানে এই যে এই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড কোনটা? C1A না ভাইয়া? ভাইয়া তাহলে আবার কি? বলবেন একটু। আচ্ছা অবশ্যই ভাইয়া। এই দুটো ট্রায়াঙ্গেল ইকুইঅ্যাঙ্গুলার বা যাকে বলি আমরা সদৃশকোণ, এটা বুঝতে পারছো? জি ভাইয়া। এখন দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণই হয়, আমরা সবাই জানি না তাদের কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত কি হয়? সমান হয়। জি ভাইয়া। তাহলে দেখো তো, প্রথম যে অ্যাঙ্গেলটা আমি সমান লিখলাম, এই যে বিপরীত কোণ, প্রথম কোণটার অপোজিট বাহুকে C1A না? জি ভাইয়া। আর পরেরটার কোনটা? C2B না? বুঝতে পারছো? জি ভাইয়া। এর পরেরটা কি? আবার 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 আসো, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা, 90 অ্যাঙ্গেলে যে কোনটা ছিল C1AP, এর অপোজিট সাইড কোনটা? C1P না ভাইয়া? C1AP এর অপোজিট অ্যাঙ্গেল বাহু কোনটা? C1P না? জি ভাইয়া। আবার যে দেয়া আছে C2BP, এর অপোজিট সাইড কোনটা? C2P না? দেখতে পাচ্ছ? জি ভাইয়া দেখছি। আর ইকুয়াল টু বাকি যারা আছে, এই যে বাকি কে আছে? AP বাই BP। তাহলে এই লাইনটা সবাই বুঝতে পারছি আমরা? এই লাইনটা বুঝতে পারছি। গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা এখন দেখো, আমাদের কিন্তু দরকার পি বিন্দু দরকার। আমার উদ্দেশ্য হচ্ছে মেইনলি এই পি পয়েন্টটা বের করা। তাহলে এই C1 এটা কি ভাইয়া আর কেউ নাকি ব্যাসার্ধ? বলো তো ওই বৃত্তটার, তাই দেখো তো। ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে C1 এটা হচ্ছে এই যে R1, এই R1। আর C2B টা কি? এই R2। আগে লিখলাম C1P, পরে C2P, আর আমি এটাকে সরায় ফেললাম। ওকে আমি ধরো সরায় ফেললাম, ও নেই। তিনটা সমান মানে কি বলা যায় না? ও আরও সমান বলা যায়? জি ভাইয়া। তাহলে ভাইয়া দেখো তো, R1 এর মান 1, ওই যে আমি বলেছি প্রথম বৃত্তটার তার কি ব্যাসার্ধ 1 না ভাইয়া? ভাইয়া C1P তো ব্যাসার্ধ না। না ভাইয়া, C1P না, C1A বলছি। C1 এটা, এই যে আমি এটা পরে লিখছি, এটা লিখছি, মানে আমি সাইড চেঞ্জ করছি ভাইয়া। C1P C2P টাকে আগে লিখছি, যে এখানে লিখছি, বুঝছো? ও বুঝছি। আমি জাস্ট সাইড চেঞ্জ করছি ভাইয়া, মানে সব আগে পরে করছি ভাইয়া। জি ভাইয়া। ওকে, কন্টিনিউ। তাহলে C1P বাই C2P বলা যায় এই C1A হচ্ছে R1 আর C2B কি R2, বলা যায় ভাই কথাটা? জি ভাইয়া। আর আমি বলা কিন্তু যায়। একে সরাই ফেলছি, দেখো আমি কিন্তু এটা নাই করে ফেলছি, এটা নাই। আর R1 এর মান কত দেওয়া ছিল ভাইয়া? 1 না? R1 1 আর R2 জি। কি 2 দেওয়া ছিল না ব্যাসার্ধ? ব্যাসার্ধ 1 ছিল। প্রথমটা 1 পরে 2। তাহলে ভাইয়া এখন বলো তো, এখান থেকে আমরা কি স্পষ্ট বলতে পারি তাহলে পি বিন্দুটি জি। C1, C2 কে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে? কথা বলা যায়? জি ভাইয়া। জি ভাইয়া। কথাটা ক্লিয়ার? এখন আমি কি ভাইয়া C1 C2 বিন্দু দুটা জানি না? C1 হচ্ছে জি প্রথম ভাইয়া। বৃত্তের কেন্দ্র, C2 হচ্ছে পরের বৃত্তের কেন্দ্র। এখন আমার P বের করা লাগবে। আমি অনুপাত জানি 1 2। এটা আমরা কি সরলরেখার 1B তে করেছি না? সরি 3B তে করেছি না? অন্তর্ভুক্তের ফর্মুলা দিয়ে বের করা P বিন্দু করেছি। জি ভাইয়া। সবাই এই পেজটা বুঝতে পারছো ভাইয়া জিনিসটা যা বললাম? জি ভাইয়া। দেখো ভাইয়া, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় লেখা লাগবে না। তোমরা পরীক্ষায় যেটা আমরা অ্যাডমিশনে সরাসরি কাজ করি, সেটা হচ্ছে কি আমরা এই লাইনটাকে বলি মুখস্থ করতে আর কি। অনেকে না বুঝে মুখস্থ করে ফেলে জিনিসটা, বাট এই হচ্ছে তার প্রমাণটা আমরা কিভাবে করলাম। সব মনে থাকবে জিনিসটা? ভাইয়া আবার বলেন। ভাইয়া। আমরা অ্যাডমিশনে কিন্তু যখন তোমরা পরীক্ষা অঙ্কটা আসবে, তোমার এই কাজটা না করলে হবে ভাইয়া। তোমার এটা আমি তোমাকে বোঝার জন্য বলছি, তোমরা যদি সরাসরি এটা লিখে ফেলো এই বক্সটা, তাইলেই হবে। এর নিচে যে বক্সটা। হ্যাঁ, এটা হচ্ছে মেইন থিমটা, এটা হচ্ছে শর্টকাটটা। আর আমি তোমাদের জন্য, আর যদি কেউ মন চায় না আমি লিখবো, অবশ্যই স্যার লিখলে আর খুশি হবে। তুমি অনেক কিছু ভাইয়া, ভেঙে বইয়ে লিখছো। তো এরকম অঙ্ক নাই। কে বলছেন? রাতুল রহিম? জি ভাইয়া।
ভাইয়া আমি যেখানে তোমাদের পড়াচ্ছি না, আমার টার্গেটটা হচ্ছে তোমাদের বুয়েটে চান্স পাবা বা অ্যাডমিশন চান্স পাবা। আর এই একটা ম্যাথ পারলে তোমরা বইয়ের প্রায় 50% ম্যাথ করতে পারবা ভাই। এই ম্যাথের মধ্যে অনেক কিছু আছে ভাইয়া। এই ম্যাথে আমার সহজ 9 আছে 10 এর ভাইয়া। থিওরি নিয়ে আসছি, সরলরেখা নিয়ে আসছি, বৃত্ত তো আছেই, সামনে আরো কিছু পাবা। হুম। আচ্ছা ভাইয়া সব ক্ষেত্রে কি 1:2 হবে? না 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 না, ব্যাসার্ধের অনুপাত হবে ভাইয়া। এখানে ব্যাসার্ধ 1 2 না। এই দেখো মেইন কথা হচ্ছে কি C1P C2P থাকতো, ব্যাসার্ধ 4 4 আর 5, তাহলে 4:5 হতো। দেখো যে কোনো অঙ্কের ক্ষেত্রে কি ব্যাসার্ধ 1:2 হবে? না 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 না, যদি ব্যাসার্ধ 4 5 হতো 4 5 হতো ভাইয়া। ব্যাসার্ধ যা মানে কথা হচ্ছে ওই বিন্দুটা ব্যাসার্ধের অনুপাতে অন্তর্ভুক্ত করবে। হ্যালো, বুঝতে পারছো ভাইয়া তুমি? ভাই একটা শর্টকাট টেকনিক বলে দেন স্যার তাহলে। C1 এ স্যার 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 হ্যাঁ, শর্টকাটটা হচ্ছে এইটা ভাইয়া। যদি শর্টকাট চাও, শর্টকাট হচ্ছে জাস্ট এই দুই স্যার, লাইন ভাইয়া। এই যে এই কথার শর্টকাট দেখো, এই লাইনটা। বাট ভাইয়া শর্টকাট যে বললা, শর্টকাট যদি না বুঝো দেন তো ভাইয়া মনে থাকবে না, বুঝছো? জি ভাইয়া। আমরা এই ভুলটাই করি, আমরা সবাই শর্টকাট খুঁজতে গিয়ে মেইন থিমটা বোঝার ট্রাই করি না। আর মেইন থিম না বুঝতে ভাইয়া বুয়েটে বা এইসব জায়গাতে চান্স পাওয়া যায় না ভাইয়া, বুঝছো? বুঝছি ভাইয়া। R1 এর মান 1, R2 মান হচ্ছে 2, কিন্তু অন্য ক্ষেত্রে যদি চেঞ্জ হয় তাহলে আমরা কি করে বুঝবো? তাহলে চেঞ্জ হবে ভাইয়া। হ্যাঁ, মনে করো R1 এর মান আসতো 4, এটা 5, তখন বলতো 4:5, যা হবে তা। মানে আগের পৃষ্ঠে করা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আগের বৃত্ত থেকে আমাদের করা লাগবে না ভাইয়া। এই যে আমি 1 2 বললাম, এটা কোথেকে বলছি ভাইয়া? আগের বৃত্ত থেকে বলছি ভাইয়া। জি ভাইয়া, তোমরা কি বুঝতে পারছি। ভাবছো আমি স্যার, সরাসরি লিখছি 1 2? এই 1 টা আসছে ভাইয়া প্রথম বৃত্তের ব্যাসার্ধ, আর 2 হচ্ছে পরের বৃত্তের ব্যাসার্ধ ভাইয়া, বুঝছো? স্যার ওইটা বুঝতে পারছি স্যার। স্যার সবাই clear C1 এটা এ ভাইয়া? স্যার একটা মিনিট স্যার, C1 এ বাই C2 স্যার লিখলাম স্যার পরস্পর বিপরীত আর সমান, এই জন্য স্যার। বলো স্যার, বুঝিনি কথাটা। স্যার ওই যে C1 এ হ্যাঁ। বাই C2B ওই আর বাকিগুলা ইকুয়াল লিখলাম কারণ পরস্পর বিপরীত, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিপরীত এবং কি ওদের রেশিওটা সেম, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে এই মানটা হচ্ছে তোমার হচ্ছে ইয়ার থেকে আসছে, আমাদের যে ফর্মুলা আছে না ওই সদস্যগুণ থেকে। তারপর তো আমি স্যার যোগ বিয়োগ করলাম ভাই। আমি কিন্তু এটাকে আবার বলতেছি এপি, আর এটাকে সরায় ফেলো, এটাকে লেখো না। এই যে R1 এর মান, আমি R1 এর মানটা দিছি হচ্ছে 1, দেই নাই। এটা আমাদের বৃত্তের থেকে দেখো, বৃত্তের সমীকরণ দেখো, R1 টা 1 আছে, R2 টা 2 আছে। সবার সামনে জি স্যার, বৃত্ত ওইটা আছে বুঝতে না ভাইয়া? পারছি। হ্যাঁ হ্যাঁ তাহলে এখান থেকে আমরা বলতে পারি না এই C1P টা মানে কি? এই যে এই দেখো, এই যে C1 C2 এর মধ্যে P বিন্দুটা পড়ে না, তাহলে বলা যায় জি স্যার। P বিন্দুটা C1 CP কে C1 C2 কে ভাগ করছে 1 2 অনুপাতে, বলা যায় না? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, আমরা আবার হ্যাঁ হ্যাঁ পেজে জি যাই স্যার। একটু। ওকে, একটু ব্যাক খেয়াল করো, অঙ্কটা অনেক ইন্টারেস্টিং অঙ্ক একটা। এই দেখো, ওই জিনিসটাকে এখন আমি আরেকবার একটু তোমাদের জন্য ফিগারটা আমি ড্র করলাম। এই দেখো, তার মানে আমাদের যে এই 1B তে আমরা করতাম এই ম্যাথ গুলো, এরকম করতাম না? এই C1 দেয়া আছে, C2 দেয়া আছে, আমার P বের করা লাগবে। আমাদের ওই যে এই অনুপাতটা বের করলাম 1 2, বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আমরা কি সবাই এই ফর্মুলা জানি? M1 x2 প্লাস M2 x1 ডিভাইড বাই M1 প্লাস M2, সবাই নিশ্চয়ই বুঝি এটা। জি সবাই কি ভাইয়া P বিন্দুটা বের করা বুঝতে পেরেছো? হ্যাঁ ভাইয়া। এখন আসো, জানি ওই না। P বিন্দু যদি পেয়ে গেলাম, জি স্যার। এই যে আমার ফিগারটা ছিল ভাই এরকম, এই একটা বৃত্ত আর ওই একটা বৃত্ত, আমরা হচ্ছে এই স্পর্শকটা বের করতেছি, তাই না? এই হচ্ছে P বিন্দু। তাহলে একটা বিন্দু দিয়ে যায় জি স্যার। এরূপ রেখার সমীকরণ কি ভাইয়া? y মাইনাস y1 না? তাহলে বলতে পারি P বিন্দুগামী স্পর্শক দ্বয়ের ইকুয়েশন কি হবে? এটা হবে না y মাইনাস y1, এই যে y1 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1। কিন্তু এখানে দেখো আমি বলেছি শুধুমাত্র দুইটি নির্দিষ্ট m এর জন্য এরা স্পর্শক হবে। ভাইয়া এই কথাটা কিন্তু প্রথমত স্পর্শক মিন করতেছে না, এটা মিন করতেছে হচ্ছে একটা বিন্দু দিয়ে যায় এরকম যে কোনো রেখার জেনারেল ফর্ম না ভাইয়া? ও বলতো
জি ভাইয়া। আমরা কখন স্পর্শক বলবো? এখন আসো, আমরা সবাই জানি একটা রেখা বুঝি একটা বৃত্তের নেই স্পর্শক জায়গাটা। হয় কখন? যখন ওই বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব হবে কি ওই বৃত্তের ব্যাসার্ধের সমান, তাই না বিষয়টা? জি এটা ভাইয়া। মনে আছে আমাদের? আচ্ছা, তাহলে আমরা একে একটু সিম্পলিফাই করলাম ভাইয়া, রেখাটাকে সিম্পলিফাই করে নিয়ে গেলাম ax প্লাস by প্লাস c ফর্মে, 3mx মাইনাস 3y প্লাস 5 মাইনাস 4m। সবাই এটা খাতায় লিখে রাখো একটু, আমি পেজটা চেঞ্জ করে লাগবে এটা আমাদের। হ্যালো ভাইয়া, সবাই লিখে রাখো লাইনটা, 3mx মাইনাস 3y প্লাস 5 মাইনাস 4m। লিখেছো? হ্যালো ভাইয়া, বলো ভাইয়া ভাইয়া এই জায়গাটা বুঝলাম না। কোন জায়গাটা ভাইয়া? আচ্ছা আমি বলতেছি ভাইয়া। আচ্ছা ওকে, ঠিক আছে জয়। আমার কথাটা, এই কথার মিনিংটা হচ্ছে ভাইয়া, আমি যখন বলতাম আমরা এই কথাটা যে এই সমীকরণটা y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1, এটা অ্যাকচুয়াল মিনিং কি বলতো? এটা মিনিং হচ্ছে x1 y1 বিন্দুগামী যে কোনো সরলরেখার জেনারেল ফর্ম, তাই না? জি ভাইয়া। And যে কোনো সমীকরণ দেখে আমার স্পর্শক হবে না, স্পর্শক শুধুমাত্র পার্টিকুলার দুইটা হবে? জি পার্টিকুলার দুইটাই হবে। এখানে কি স্পর্শক আমাদের কি সবগুলো হবে না পার্টিকুলার দুইটা হবে? পার্টিকুলার দুইটা হবে। তাহলে ওই দুটি স্পর্শকের জন্য কি ঢাল দুইটা ভিন্ন ভিন্ন ঢাল হবে না? জি জি। এটাই বলছি আমি, শুধুমাত্র দুটি নির্দিষ্ট এম এর জন্য এরা স্পর্শক হবে, বুঝছো? কিন্তু ভাইয়া ডাল তো একটা। ভাইয়া এম তো আমি মান এখনো বের করি নাই, এম এর মান দুইটা বের হবে, ম্যাথ করে দেখবা। ও জি ভাইয়া বুঝছি। আমি তো এম এখনো বের করিনি ভাইয়া, বের করবো দুইটা বের হবে, ঠিক আছে? জি ভাইয়া জি। তাহলে আমাদের সবাই এটা লিখে রেখেছো ওই জিনিসটা, 3mx মাইনাস 3y প্লাস 5 মাইনাস 4m ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার স্পর্শকটা। এখন বলতে পারো ভাইয়া এটা কোন স্পর্শক? আপনি তো একটু আগে আঁকছিলেন যখন, সবাই খেয়াল করি একটু আমরা, আমি যখন গ্রাফটা এঁকেছিলাম এরকম, এইটা এবং এই বৃত্তটা, আমি একটা আঁকছি এরকম স্পর্শক, একটা এরকম, তাহলে আমি কোনটা আঁকছি আমি কি বলতে পারবো? তার মানে কি আমার এই M এর তো সমীকরণ দুইটা থেকে মান আমি দুইটা পাওয়া বোঝাচ্ছি, তাই না ভাইয়া? তার মানে আমরা কিন্তু ম্যাথ করার আগে বুঝতে পারছি আমাদের এম এর মান দুইটা আসবে, কারণ এম এর মান দুইটা মানেই কিন্তু দেখো একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে যাচ্ছে বা ঢাল ভিন্ন ভিন্ন, তার মানে কি দুইটা ডিফারেন্ট রেখা পাবো না আমরা ভাইয়া? পাবো না? ভাইয়া জি ভাইয়া। এখন আমি এটা কিভাবে এম পাবো? আমরা বলতে পারি এই যে কোনো বৃত্তের, এই বৃত্ত বলো বা ওই বৃত্ত বলো, এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কি হবে ওই বৃত্তের ব্যাসার্ধের সমান, আমরা বলতে পারি। একটা রেখা একটা বৃত্তের স্পর্শক হবে যদি যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব হয় ওই বৃত্তের ব্যাসার্ধের সমান। এটা আমার শর্ত না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা তাহলে আমরা আবার পেজ চেঞ্জ করতেছি, একটু খেয়াল করি আমরা। এই কথাটা আমি দেখো লিখেছি। এখন 2 নং রেখাটি যেটা আমি গেছিলাম, বৃত্তদ্বয় সাধারণ স্পর্শক হবে যদি যে কোনো একটি বৃত্তের কেন্দ্র থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব হবে ওই বৃত্তের ব্যাসার্ধের সমান। কথাটা সবাই বুঝতে পারছি লাইনটা? জি ভাইয়া। তাহলে আমরা শর্ত মতে বলতে পারি, আমি নিলাম 0 0, তুমি নিতে পারো 4 5, অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা নেই। 0 0 হতে 2 এর লম্ব দূরত্ব সমান কি 0 0 যে বৃত্তটা ছিল তার ব্যাসার্ধ কি ভাই 1 না? প্রথম বৃত্তের ব্যাসার্ধ কি 1 না ভাইয়া? জি স্যার। এখন এখানে চলে আসলো আবার সরল রেখা, আমরা সবাই নিশ্চয়ই এটা খুব ভালো করে জানি, একটা পয়েন্ট থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করার ফর্মুলা মনে আছে? জি ভাই। ভাই রেখাটা কি ছিল একটু বলো তো, তোমরা লিখতে বলছিলাম আগের লাইনটা, 3mx কি ছিল? 3mx minus 3y 3mx minus 3y plus 5 minus 4m equal to 0. গুড, আচ্ছা, প্লাস 5 মাইনাস 4m Equal to 0. 0। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে
0 থেকে এটা লম্ব দূরত্ব, নিয়মটা কি? এই 0 এখানে সিদ্ধ করব, ওই y এখানে সিদ্ধ করব, উপরে মড দিব, আর নিচে কি রুট ওভার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, তাই না ভাইয়া? জি ভাইয়া। আমার মনে আছে ফর্মুলাটা? জি ভাইয়া। তাহলে আমরা এই কাজটা করলাম না ভাইয়া? এখানে যদি x এর ভ্যালু 0 দেই, 3m * 0 মানে 0, মাইনাস 3 * 0 মানে 0, প্লাস 5 - 4m, উপরে অ্যাবসলিউট ভ্যালু, আর নিচে x এর সহগ কত ভাইয়া? 3m, 3m স্কয়ার মানে কি 9m স্কয়ার, প্লাস y এর সহগ কত? -3 স্কয়ার 9। সবাই লাইনটা বোঝা গেছে? এখন এটা তোমাদের কাজ, মানে সিম্পল কাজ, তোমরা পারো। একে সলভ করে আমরা m এর মান বের করতে পারবো না ভাইয়া? আমরা করতে পারি সবাই? জি ভাই। এখন ভাইয়া যদি m এর মানটা খুবই বিভৎস, খুবই একটা বিস্তৃত একটা মান আসছে, মান যাই আসুক, আর এটা আমি করেছি ইউজিং ক্যালকুলেটর, ঠিক আছে? তোমরা খাতায় করলে হাতে কলমে করতে পারবা, তোমাদের যেই ফর্মুলা ভালো লাগে। মিডল টার্ম দিয়ে হয়তো করতে পারবা না, তোমরা এটা x স্কয়ার প্লাস bx প্লাস c সমান যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, তাহলে তুমি 2টা m পাবা। তাহলে 2টা m যদি আমরা বসাই দেই মেইন সমীকরণে, আমরা পাবো না 2টা স্পর্শক পাবো? স্যার। ভাইয়া সবাই কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমরা কিন্তু পেলাম মাত্র 2টা স্পর্শক, আমাদের আর 2টা বাকি আছে না ভাইয়া? জি ভাইয়া। জি পেজ চেঞ্জ করবো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, দেখো তো ভাইয়া, এখন কি এই 2টা বাকি আছে না আরো? ঠিক আছে, রাখলাম যেটা আমি। সবাই ফিগারটা বুঝতে পারছো? জি ভাইয়া, এত দূরে গিয়ে মিলছে। হ্যাঁ, আমি তোমাদের জন্য এত কষ্ট করে দেখাইছি ফিগারটা, এইখানে গিয়ে মিলছে জিনিসটা, ঠিক আছে? এটা হচ্ছে কি আরো 2টা, আমার এখন এই একটা স্পর্শক এবং এই একটা স্পর্শক, আমরা এদেরকে বের করব। এখনো ঝামেলা আমার, আবার সেই পি বিন্দু আমার জানা নেই, জানা আছে? আমি পি বের করবো, আবার সেম প্রসিডিউর ভাইয়া। দেখো আমি যোগ করলাম এই C1A1 আর C2B1, তাহলে বলো তো ভাইয়া, এই যে P1 C1A1, এই P1 C1A1 মানে এই ট্রায়াঙ্গেলটা, সবাই ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ কোনটা? P1 C1A1। জি ভাইয়া। আরেকটা হচ্ছে P1 C2B1, দেখা যাচ্ছে? জি ভাইয়া। এই 2 ট্রায়াঙ্গেলও আমরা বলতে পারি সদৃশকোণী। দেখো তো এটা তোমরা বুঝতে পারো কিনা? প্রথম কথা, এই যে আমি লিখলাম কি C1P1A1, C1P1A1 মানে এই যে এই অ্যাঙ্গেলটা, এই ছোটটা, এইটা। আরেকটা হচ্ছে C2P1B1। ভাইয়া দুটো কি সেম অ্যাঙ্গেল না ভাইয়া, বলো তো? না কোনো পার্থক্য আছে? সেম ভাইয়া। সেম, কারণ অ্যাঙ্গেল লাইন বর্ড বা অ্যাঙ্গেল কম বেশি হয় না, তাই না? আচ্ছা, সেম অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল সমান হলো। এরপর হচ্ছে 2টা 90 ডিগ্রি আছে, এই যে C1A1P1 এবং C2B1P1, এটা কি 90 ডিগ্রি না ভাইয়া? C1A1P1 আর C2B1P1 এরা কি পরস্পর 90 না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে অপরটা তো আমরা এমনি সমান বলতে পারি, অবশিষ্ট বলতে পারি। জি। তাহলে আগের মতো লজিক, আবার এই 2 ট্রায়াঙ্গেলের যেহেতু অ্যাঙ্গেল সমান, তাহলে তাদের অপোজিট বাহুর রেশিও সমান হবে না? যেহেতু প্রথম সেম অ্যাঙ্গেল, মানে এই যে C1P1A1, এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড কোনটা ভাইয়া? C1A1 না? এটা না, বলো তো? ঠিক আছে? ভাইয়া তোমাদেরকে বুঝতে কষ্ট হচ্ছে? না ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে C1A1 আর ওটা কি C2B2, তাই না?
এরপরে হচ্ছে এই 90 অ্যাঙ্গেলটা, 90 অ্যাঙ্গেল কোনটা? এই যে এইটা ছিল এই অ্যাঙ্গেলটা, এটার অপোজিট সাইড কোনটা? P1 C1 না ভাইয়া? মানে মনে রাখবা যেই অ্যাঙ্গেল তার অপোজিট সাইডটা হবে। ওকে, তাহলে ভাইয়া এখন এই তিনটা অ্যাঙ্গেল ইকুয়াল, তার মানে কি তাদের অপোজিট সাইডগুলোর রেশিও সমান। এখানে দেখো এই যে P1 A1 আর P1 B1, এইটাকে একদম আমরা জাস্ট লিখার জন্য লিখছি, কোনো কাজ আমি করি নাই, বুঝছো? এটা আমাদের লিখেছি বাট কোনো কাজ না। আবার লিখলাম P1 C1 আগে, P1 C2 পরে, সমান কি ভাইয়া? এই C1 A1 টা কি আমার ব্যাসার্ধ না ভাইয়া প্রথম বৃত্তের, বলতো? আর C2 B1 টা কি পরের বৃত্তের ব্যাসার্ধ না ভাইয়া? জি স্যার। এখন দেখো তো মজার বিষয় দেখছো, আবার কি আসলো ভাইয়া? সেই ব্যাসার্ধের অনুপাতটা আসছে না ভাইয়া, 1:2 আসছে। কিন্তু একটা ছোট্ট পার্থক্য আছে আগের সাথে, এখানে কেউ বলতে পারে পার্থক্য কি? আগে আচ্ছা দেখো, আমি অফ করছি। তুমি নক করো আমাকে মেহরাব, ঠিক আছে? ঠিক আছে, ওকে। হ্যাঁ বলো ভাইয়া। বলতেছি আগে C1 P1 ছিল, C2 P2 ছিল, মানে হ্যাঁ, মানে আমি নাম দিচ্ছি P1, ধরো P বলতাম, C1 P C2 P একই তো আছে, পার্থক্য কি আছে আগের সাথে? C1 P1 আর P1 C1 মানে পার্থক্য আছে কোনো ইমা? আগে তো ছিল আলাদা আলাদা, কিন্তু এখন তো একটা রেখার উপর আরেকটা, মানে সেম রেখা হইতেছে। আগেও সেম রেখা ছিল ভাইয়া, আগে তেমন ছিল না দেখতে। দেখো তো আমি আঁকছিলাম যখন, এই যে এই লাইনের উপর দেখাইছিলাম না আমরা, তিনটা সেম লাইন ছিল না, এখন তো সেম লাইনে আছে। এই যে P1 C1 C2 ওটা সেম লাইনে আছে না? এটা তো বহির্বিভক্ত। গুড, এই হচ্ছে মেইন কথা ভাইয়া। আগেরটা ছিল অন্তর্বিভক্ত, এটা হচ্ছে বহির্বিভক্ত। দেখতে পাচ্ছ জিনিসটা? যে বিন্দুটা ভাগ করছে P1 বিন্দুটা, সে কি ভাইয়া C1 C2 বাইরে আছে না? জি। কিন্তু আগে কি ছিল? C1 C2 মধ্যে ছিল না ভাইয়া জিনিসটা? ভাইয়া তার মানে পার্থক্য একটাই, আগে ছিল অন্তর্বিভক্ত, এবার হচ্ছে কি বহির্বিভক্ত। আমার শর্টকাটটা হচ্ছে এইটা, তোমরা বলতে পারো যে প্রথমটা যদি হয় অন্তর্বিভক্ত করে ওই দুইটা, পরেরটা সেম অনুপাতেই করবে বহির্বিভক্ত। এটা হচ্ছে শর্টকাট, মানে এই কাজটা তুমি পরীক্ষা না করলেও পারবা যদি আসে। ক্লিয়ার কথাটা ভাইয়া? সবাই কি থিমটা বুঝতে পেরেছো একদম ক্লিয়ারলি কি বলছি আমি? জি ভাইয়া। গুড, তাহলে আমি পেজ চেঞ্জ করবো। ভাইয়া তোমাদেরকে অঙ্কটা খুব বেশি পেইন দিচ্ছে ভাইয়া? নেটটা খুব চাপ স্যার। তবে এই ম্যাথটার মধ্যে ভাই সবকিছু আছে না বলো? বৃত্তের অনেক কিছু চলে আসতেছে না, সরল রেখা, তারপর জ্যামিতি, সবকিছু আছে একসাথে। ভাইয়া আর কত বড়? আরো 2 পৃষ্ঠা আছে ভাইয়া। তাইলে তো হইছে স্যার। হ্যাঁ ভাইয়া, তাইলে তো হইছে, একদম একটা ম্যাথ করতেই সারা সময় যাইব কি? তবে ভাইয়া বিষয়টা হচ্ছে এরকম না, আমি তোমাদের বোঝাচ্ছি, এই ম্যাথটা তুমি যদি করতে যাও তুমি তো কাউকে বোঝাবা না। এই ম্যাথটা করতে তোমাদের টাইম লাগবে 5 মিনিট সর্বোচ্চ, যদিও বললে বিশ্বাস হচ্ছে না, বাট সত্যি কথা। তুমি করে দেখো, তুমি যখন এটা স্পিডলি করবা তোমার 5 মিনিটে ম্যাথটা হয়ে যাবে ভাইয়া। যাই হোক, বড়টা মেইন কথা না ভাইয়া, বোঝাটা মেইন কথা। হয়তো এত টাফ অঙ্ক আমাদের আসবে না পরীক্ষায়, বাট এই ম্যাথটা পারলে আমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে ম্যাথের। জি। ঠিক আছে? হ্যাঁ জি। কোনটা অন্তর্বিভক্তিকরণের মাধ্যমে হয়েছে এটা বোঝার জন্য তো ফিগার রাখতে হবে। হ্যাঁ 100% 100% ফিগার রাখতে হবে ভাইয়া এই অঙ্কের। বাট এখন কথা হচ্ছে
ফিগার না করা যায়, তোমার তো দরকার নাই। তোমাকে যখন ওরা কোশ্চেন করবে 4টে স্পর্শক বের করো, তুমি ফিগার না আঁকো, তুমি র্যান্ডম 4টা বের হয়ে যাবে, তোমার সমস্যা আছে? একটা বহির্বিভক্তি করে আর একটা অন্তর্বিভক্তি করে সূত্র হ্যাঁ, দিয়ে। দুইটা অন্ততে বের হবে, দুইটা বইতে বের হবে। বাট তুমি যদি চাও ফিল করতে আমার 4টা রেখা কিরকম হো দেখতে, আমি ফিগার ড্র করব, তখন হচ্ছে ফিগারটা আঁকা। ক্লিয়ার? জি ভাইয়া। তোমার অ্যাডমিশনে আসলো, অ্যাডমিশন তোমার তো আর ফিগার ড্র করতে চাইবে না, ওরা জাস্ট চাইলে 4টে স্পর্শক বের করো, বা তোমাদের ক্রিয়েটিভিটি আসে এইচএসসি পরীক্ষায় তখন জাস্ট 4টা। বাট তোমার সুবিধার জন্য তুমি অঙ্কটাকে একদম দেখতে পারবা যে কি কি হচ্ছে ভিতরে, তার জন্য আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো ভাইয়া, এই হচ্ছে আমার C1 বিন্দুটা, এই হচ্ছে C2 বিন্দুটা, আর এই হচ্ছে P বিন্দুটা। আগের মতোই ভাইয়া, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, বাট এবার কোশ্চেন হচ্ছে বহির্বিভক্ত। আমরা সবাই জানি ফর্মুলা, বহির্বিভক্ত কি ভাইয়া? M1x2 মাইনাস M2x1 ডিভাইড বাই M1 মাইনাস M2, আর এটা কি হবে? M1y2 মাইনাস M2y1 বাই M1 মাইনাস M2, যোগ বিয়োগ করলে আসে -4 -5। এই পেয়ে গেলাম P বিন্দু। আবার ভাইয়া আগের মতো, তাহলে বলা যায় এই বিন্দুগামী অপর স্পর্শক দ্বয়ের সমীকরণ কি হবে? y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1, বলা যায়? জি। তাহলে আবার লিখছি, কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো যে m এর শুধুমাত্র দুটি মানের জন্যই সত্যি হবে এটা, তাই না? বলা যায়? জি ভাইয়া। চেঞ্জ করবো ভাইয়া? সবাই একটু এই 3 নংটা লিখে রাখো, আমাদের কাজে লাগবে এই লাইনটা। mx মাইনাস y প্লাস 4m মাইনাস 5। লিখেছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি স্যার, লিখছি। ওকে স্যার। এই যে ভাইয়া শেষ আমাদের লাস্ট পেজ, ঠিক আছে? মাত্র 7 পৃষ্ঠার অঙ্ক, বেশি বড় না। আচ্ছা, তাহলে আমরা আগে লজিকে বা ভাইয়া, যেহেতু এটা স্পর্শক, তাহলে বলতে পারবো যে যে কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটা লম্ব দূরত্ব হবে কি ওই বৃত্তের ব্যাসার্ধের সমান, বলা যাবে এটা? এটা আমরা কথা বলতে পারবো ভাইয়া? জি ভাইয়া। তাহলে আমরা তো ওই যে, আমাকে লাইনটা বলো তো ভাই একটু, আমি কি লিখেছিলাম আগের লাইনটা? mx minus y plus 4m minus 5 equal to 0. mx minus y plus Plus 4m 4m minus 5 equal ওকে, to 0. থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তাহলে 0 0 থেকে এই রেখার লম্ব দূরত্ব কি হবে ভাইয়া? এখানে 0 বসলো, 0 হয়ে গেল, -0 প্লাস 4m minus 5, অ্যাবসলিউট ভ্যালু নিচে কি রুট ওভার x এর সহগ স্কয়ার m স্কয়ার প্লাস y সহগ স্কয়ার -1 স্কয়ার 1। আবার আমরা নিশ্চয়ই যোগ বিয়োগ করে এই m টা বের করতে পারবো ভাইয়া, পারবো না? জি স্যার। এটা তো আমরা সিম্পল করতে পারি। এই দুইটা m এর জন্য পাবো আরো দুইটা সমীকরণ। এই হলো আমাদের 4টে স্পর্শকের সমীকরণ। ইজ ইট ক্লিয়ার টু ইউ? হ্যাঁ। সবাই কি ভাইয়া অঙ্কটা বুঝতে পেরেছি ভাইয়া? সবাই চুপ হয়ে গেল ভাইয়া? জি ভাইয়া, বুঝছি, বুঝতে পারছি। আমাকে কি ভাইয়া মনে মনে সবাই গালি দিচ্ছ এত বড় অঙ্ক করার জন্য? না জি না ভাই, ভাইয়া, জি না ভাই। না। অঙ্কটাকে তোমরা করে মজা পাও না ভাইয়া? জি ভাইয়া, পাইছি, মজা পাইছি। ইন্টারেস্টিং ছিল। অনেক। আচ্ছা, খুব থ্যাংক ইউ। মজা। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা এরকম অঙ্ক আসলে নিশ্চয়ই করতে পারবো, তাই না? অনেক মজা। স্যার, মজা শেষ নাই স্যার। এটা তো ভাই সবার প্রথমে অ্যানসার করব। আলহামদুলিল্লাহ। জি, ফার্স্ট এই ম্যাথটা আনসার করব। তার মানে তোমরা কিন্তু এরকম ম্যাথ নিজেরা ক্রিয়েট করতে পারবা না, ক্রিয়েট করে সলভ করতে পারবা না ভাইয়া, বলো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া। এত হাসির কি আছে আমি বুঝতেছি না তো। ভাইয়া এই ম্যাথে একবারে 1 ঘন্টা যাবে, আমাদের আর এক্সাম দেওয়া আমি তো লাগবে। বললাম ভাইয়া, এই ম্যাথটা আমি যখন করতে বসি আমার করতে লাগে 5 মিনিট লাগে করতে। ভাইয়া মুখস্থ নাকি?
মুখস্থ না ভাইয়া, এরা তো ভাইয়া মানে স্যার বোর্ডে আমি তোমাদের এক্সামে বোঝাচ্ছি 30 এই মার্কস জন্য দিলে হবে তুমি স্যার। না বুঝিয়ে এটা। করো, তোমাদের করতে লাগবে 10 থেকে 12 মিনিট বেশি হলে। দেখো যদি আমরা লিখতেও তো টাইম কনসেপ্টটা লাগে ভালো ভাইয়া। বুঝি এবং 2-3 বার প্র্যাকটিস করি, এই ম্যাথটা ভাই বেশি সময় লাগে না। আর দেখে মনে হচ্ছে আমার 7 পৃষ্ঠা, আমি তো ভাই গ্যাপ গ্যাপ দিই, এবং আমি দেখো ফিগার কিন্তু আঁকছি 4 থেকে 5 বার, তাই না তোমাদের জন্য? জি ভাই। জি স্যার। ফিগারটা তো 5 বার আঁকবা না, তুমি তো আঁকবে একবারই, তখন দেখবা অঙ্কটা হয়ে যাবে 3 থেকে 4 পৃষ্ঠা হয়ে যাবে, বেশি বড় হবে না। যাই হোক, বাই দ্য ওয়ে, অঙ্কের লেন্থ দিয়ে বিচার হয় না অঙ্ক টাফ অর ইজি, অঙ্কটার বোঝা দিয়ে বিচার হয় অঙ্ক টাফ অর ইজি, তাই না? জি ভাইয়া। তাহলে কি আমরা এই অঙ্কটা থেকে বের হবো এখন? জি স্যার, বের থ্যাংক ইউ। হলো। হয় মানে আচ্ছা দেখো, আমাদের প্রবলেম নাম্বার 2 নাম্বার প্রবলেমটা হচ্ছে, এই ম্যাথটা অবশ্য তোমাদের বুয়েটে এই ধরনের ম্যাথ আসে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমরা গতদিন করেছিলাম কিন্তু একটা রেখার সাপেক্ষে একটা রেখার প্রতিবিম্ব, তাই না? মনে আছে? জি স্যার, মনে আছে। আজকে হচ্ছে একটা রেখার সাপেক্ষে একটা বৃত্তের প্রতিবিম্ব। ইন্টারেস্টিং। ক্লিয়ার? জি স্যার। একটা রেখার সাপেক্ষে একটা বৃত্তের প্রতিবিম্ব। তো তোমরা সবাই এই রেখাটা থেকে নিশ্চয়ই রাখতে পারো ভাইয়া, আমি জানি সবাই পারো। এটা হচ্ছে কি -20 এবং 02, তাই না? এই রেখাটা তোমরা দেখতে ভাইয়া, মানে আমি যদি একটু লিখি জিনিসটা, এটা হবে কি x/-2 প্লাস y/2 সমান 1, তাই না ভাইয়া জিনিসটা? জি স্যার। জি তার মানে -20 and 02 দিয়ে যাচ্ছে, এই হচ্ছে আমাদের সেই সরল রেখাটা। মুছে ফেললাম। আচ্ছা, এখন আর এই যে বৃত্ত দেয়া আছে, বৃত্তটা এটা আমরা নিশ্চয়ই আঁকতে পারি ভাইয়া। এটা সেন্টার হচ্ছে -4 -5, মানে সে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, তাই না? আর জি ভাই। কি হচ্ছে 1 রেডিয়াস। তার মানে আমরা র্যান্ডমলি, আমরা যদি এটা গ্রাফিক্যালি চিন্তা করি, এই রেখার সাপেক্ষে কিন্তু এই বৃত্তের প্রতিবিম্ব ভাইয়া এই বৃত্তই হবে না, বলতো? জি ভাই। এরকম হবে না শেপটা ভাইয়া? জি ভাই। এবং একটু ফিল করো তো, একটা বৃত্তের যে প্রতিবিম্ব একটা বৃত্ত, তার মানে কিন্তু তার অবস্থান চেঞ্জ, বাট বৃত্তের শেপটা সেম থাকবে না। জি ভাই। তার মানে কি বৃত্তের রেডিয়াস সেম থাকবে না? জি ভাই। জি ভাই। তার মানে আমাদের একটা মাত্র ক্লু দরকার, যে আমার যে প্রথম বৃত্তটা তার কেন্দ্র কি, কেন্দ্র পেলে আমার কাজ শেষ না ভাইয়া? জি ভাই। কারণ ব্যাসার্ধ হবে আমার এই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু 1, আমার বৃত্তের ব্যাসার্ধ কি 1ই হবে না ভাইয়া? জি ভাই। এখন আমরা নিশ্চয়ই গতদিন করেছিলাম একটা, তার মানে আমার কাজ কিন্তু যদিও অঙ্কের বৃত্তের আসলে বৃত্ত না, সেটা সরলরেখার কাজ। আমার যে এই বৃত্তটার কেন্দ্র আছে, এই যে এই কেন্দ্রটা -4, 5, আমরা কি পারবো এই রেখার সাপেক্ষে এই -4, 5 এর বিম্ব বের করতে? মনে আছে আমি গতদিন শিখেছিলাম নিয়মটা? পারা যাবে ভাই। কিভাবে করবো আমরা? আমরা ফার্স্টে এই রেখার উপর একটা লম্ব রেখা বের করবো, তাই না? আমরা সবাই জানি যে আমরা যখন আয়নায় দাঁড়াই, আয়না থেকে আমার যে বিম্বটা এবং আমি, এই যে লাইন যোগ করলে কি আয়নার উপর লম্ব হয় না ভাইয়া? সবাই কথা বুঝতে পারছো আমার কি বলছি? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমার এটা যদি আয়না হয় আমার এই লাইনটা, আর এটা যদি হয় আমি বিন্দু হয় -4 -5, আমি কি এই বিন্দু বের করতে পারবো? কিভাবে পারবো? ফার্স্টে আমরা এর উপর লম্ব রেখা বের করতে পারবো। আমি লিখি, দেখো এই রেখার উপর লম্ব রেখা, লম্ব রেখার নিয়ম কি ভাইয়া? x এর সহগ y এর কাছে, y এর সহগ x এর কাছে, যে কোনো একটা চিহ্ন চেঞ্জ। আমি মাঝখানেরটা চিহ্ন চেঞ্জ করলাম, দিলাম -y প্লাস কে। এখন যেটা কোন পয়েন্টে যাবে? -4 -5 যাবে না ভাইয়া? যাবে? জি ভাইয়া। জি ভাইয়া। এটা সিদ্ধ করলে কি আসে? কে এর মান আসে -9। সবাই বুঝতে পারছো লাইনটা? জি ভাই। পেজ চেঞ্জ করবো? জি ভাইয়া। ওকে, তাহলে এখন আমাদের এটা আসলো। তাহলে ভাইয়া
এই সমীকরণটা আর আমার যে ছিল 1 নং সমীকরণটা সলভ করে আমি পেলাম হচ্ছে এক্স এর মান এবং ওয়াই এর মান। তাহলে ভাইয়া যে সেরকম না, আমার যে বিন্দুটা ছিল ওই যে -4 এবং -5, আমি যেটা পেলাম এটা হচ্ছে এই বিন্দুটা, এটা হচ্ছে -4 -5 আগের বিন্দুটা, এটা হচ্ছে এই বিন্দুটা, আমাকে বের করতে হবে এই বিন্দুটা। এটা কি বের করতে পারবো আমরা? এটা কি বলা যায় ও আর ওর মধ্যবিন্দু? না, বলা যায় না। ভাইয়া আমি কি খুব টাফ কথা বলতেছি তোমাদের? না ভাইয়া, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই যে করলাম, আমি ধরলাম ওকে x1 y1 ওই বিন্দুটাকে, তাহলে x1 -4/2 সমান হচ্ছে -11/2। এটা তো আমরা করলাম ভাইয়া, জাস্ট ইয়ার কাজ করলাম, সরলের কাজ করলাম, তাই না? x1 y1 কোন পয়েন্টে বুঝছো? আমার যে প্রতিবিম্ব বিন্দুটা। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। তাহলে এখান থেকে x1 পেলাম -7, y1 পেলাম -2। তাহলে আমাদের ভাইয়া এখানে একটা ভুলে 36 লিখে ফেলছি, এটা 1 হবে, ঠিক আছে? বেটা তো 1 ছিল না, এটা 1 হবে, ঠিক আছে? আমাদের ব্যাসার্ধ কি ভাই 1ই না বলো? জাস্ট কেন্দ্র কি -7 -2, তাহলে বৃত্তের সমীকরণ কি x মাইনাস কেন্দ্রের ভুজ -7 + 7 হোল স্কয়ার প্লাস y -2 + 2 হোল স্কয়ার সমান কি 1। ক্লিয়ার সবাই? জি। এটা হচ্ছে একটা রেখা সাপেক্ষে একটা বৃত্তের প্রতিবিম্ব। আসলে পারা যাবে? সবাই ক্লিয়ার অঙ্কটা? জি ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা তোমাদের একটা সহজ ম্যাথ করাই, অনেক টাফ ম্যাথ করাইছি, ঠিক আছে? আচ্ছা সবাই একটু ম্যাথ দেখো, সলভ দেখো না, জাস্ট কোশ্চেন দেখে বলো এই ম্যাথটা আগে করেছো কিনা। ম্যাথটা কি চেনা লাগে? পারা যাইব ভাই, এটা শিওর পারা যাবে? লাগে তো দেখিয়া লাগে যাবে ভাইয়া। আমার তো মনে হচ্ছে তোমার পারবা, তুমি তো ভুল করবা। জি ভাই, প্রথমে এক্স আর ওয়াই এর সংকৃত। ওকে চলো দেখি আমরা, ঠিক আছে? আচ্ছা আমরা দেখলেই বুঝতে পারবো, তোমরা খেয়াল করো তো। ভাইয়া আমাকে বলো তো, একটা বৃত্তের সমীকরণ যে হয়, একটা বৃত্ত দেখে আমরা কিভাবে বুঝি কোন কোন শর্ত মানলে একটা সমীকরণ বৃত্ত হয়? এক্স ওয়াই এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সহগ সমান হইতে এক্স ওয়াই যুক্ত পদ থাকা দিত না, স্কয়ারের সহগ সমান হতে হবে। আচ্ছা গুড, তারপর এক্স ওয়াই যুক্ত পদ থাকতে পারতো না। গুড, তারপর ব্যাসার্ধটা বাস্তব সংখ্যা হইতে হইব, বলতে জিরো তাকিয়া শুরু করি, তার চেয়ে বড় হইতে হবে, মানে মাইনাস হইতে পারতো না। আচ্ছা ব্যাসার্ধ যদি মাইনাস হয়, মাইনাস বলতে তুমি যেটা বলতেছো, ধরো রুটের ভিতর মাইনাস আসলো, এটাকে কি কি বলি তখন আমরা? বলতে ভাই এটা এখন বাস্তব বৃত্ত কোনো নির্দেশ করতো না, মানে এটা গ্রাফ প্লট করা যাইতো আচ্ছা না। তোমাদের আমি আর ভাই একটা ওইটা clue দেই, তোমাদের আর একটা জিনিস দুইটা স্পর্শক একটু wait হবে করো, ভাইয়া। সবাই একটু উত্তর বলো আমাকে। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস 10 সমান 0। কোশ্চেনটা হচ্ছে এটাকে বৃত্ত হবে কি হবে না? হবে না। কেন হবে না? মানে ভাই ব্যাসার্ধ তো ঋণাত্মকই হয়। ব্যাসার্ধ ঋণাত্মক আসে না, অবাস্তব আসে। ভুল বললা কথা। অবাস্তব হয়, বলতে রুটের ভিতরে অবাস্তব হয়, তাই না? এটা ঋণাত্মক বলা যাবে না, বলা যাবে অবাস্তব, তাই না? জি ভাই। তার মানে তুমি এই বলে বৃত্ত কি না, উত্তর কি হবে? না হবে ভাইয়া। কেন হবে রাতুল?
এটা যেহেতু ভাইয়া বাস্তব বৃত্ত হবে না। বাস্তবৃত্ত হবে না, হ্যাঁ এটাই ভাইয়া। হ্যাঁ, এটা কোশ্চেনটা ভাইয়া, এটা একটা অবাস্তব বৃত্ত বলি আমরা ভাই এটাকে। হ্যাঁ, কোশ্চেন তোমরা বলতে পারো ভাইয়া অবাস্তব বৃত্ত আর কি জিনিস? হ্যাঁ গর্বিতা, থ্যাংক ইউ, লিখছো ইমাজিনারি সার্কেল। তো তোমরা কি এটা কেউ ফিল করতে পারো হোয়াট ইজ ইমাজিনারি সার্কেল? না ভাইয়া। নামটা তো বলে ফেললা, হয়তো বইয়ে দেয়া আছে অবাস্তব বৃত্ত, বাট এটা কি না আসলে ভাইয়া, অবাস্তব নাই। বৃত্তটা? আমি বললাম আমাকে দেখাও এই জিনিসটা, তুমি কি কি করবা? ব্যাসার্ধ ভাইয়া 1-এর শূন্যেরও কম। শূন্যের কম বড় বিষয় না, বিষয়টা শূন্যের কম বলে ব্যাপার না, ঝামেলা অন্যখানে। ভাই বলতে আমরা তো জানি যে কোনো দূরত্ব ভাই যে পজিটিভ হ্যাঁ অবশ্যই। নরমাল। এখন যদি আমরা এটারে ব্যাসার্ধ ধরিয়ে বৃত্ত আঁকতে যাই, তাহলে আমরা দূরত্বটারে আর তো দূরত্ব বুঝায় বলতে একটা বৃত্তর যে পরিদৃষ্ট যে কোনো বিন্দুটাই কেন্দ্র। এখন নেগেটিভ দূরত্ব তো ভাই আমরা চিন্তা করতে পারি না। সো গ্রাফও আমরা কিরকম আরেকটা ভুল করতেছো, নেগেটিভ দূরত্ব কথাটা কিন্তু ভুল, বারবার বলতেছো নেগেটিভ দূরত্ব। আর স্কয়ারের মান নেগেটিভ, আর কিন্তু নেগেটিভ না। আমরা তো বলতে গ্রাফে তোমরা যেহেতু ইন্টার পরীক্ষার তোমরা সবাই জানো যে √1 এর মানে কি, তাই না? এটা মানে কি? আই এই আই কথাটা আমরা কি তো আসলে? y অক্ষকে ইমাজিনারি অক্ষ ধরি। না ভাইয়া, আরেকটা ভুল কথা বললাম। আমরা কখনো y অক্ষ ইমাজিনারি অ্যাক্সিস আলাদা অ্যাক্সিস। ভাই XY সমতল যে সমতল রাখে এই সমতল তো ভাই আঁকা সম্ভব নয়, মানে দেখানো সম্ভব নয়। হ্যাঁ, এইটাই আমরা যেটা কার্টেসিয়ান ডায়াগ্রাম বলি, ওই ডায়াগ্রামে কিন্তু এটা আমরা আঁকতে পারতেছি না। তবে আমরা আরেকটা ডায়াগ্রাম জানি না, আর্গান ডায়াগ্রাম, নাম শুনছি আমরা? জি ভাই ওই ডায়াগ্রামে এটা আঁকা সম্ভব। তার মানে এই জন্য আমরা যেহেতু বৃত্ত পড়তেছি, দেখ খেয়াল করো, আমাদের ফার্স্ট ইয়ারে ছিল বৃত্ত, যে বৃত্তে কিন্তু আমাদের কমপ্লেক্স নাম্বারের কোনো থিওরি আসে নাই, আমরা চিনতাম না। তখন আমাদের স্যাররা জাস্ট বলতো অবাস্তব বৃত্ত, এবং সত্যি কথাই ঠিক আছে, এটা হচ্ছে বাস্তব। আমাদের যে কার্টেসিয়ান ডায়াগ্রাম সিস্টেম, সেই ডায়াগ্রামে রাখতে পারবো না। তবে অনেকে বলে এটা ভুল না, এটা ভুল না, এটা আর্গান ডায়াগ্রামে এটা আঁকা সম্ভব। তুমি যদি তোমাদের যাদের কাছে গ্রাফ প্লটিং এর অ্যাপস আছে, কার কাছে আছে গ্রাফ প্লটিং অ্যাপস? ভাই ডেসমস তো দেখায় না ভাই, আমি আজকে দেখলাম। গুড, হ্যাঁ খেয়াল করো, কিছু কিছু গ্রাফ যদি তুমি দেখো যে দেওয়ার পরে ওরা দেখায় কোশ্চেন চিহ্ন, তার মানে গ্রাফটা ভুল। আর এই গ্রাফটা হচ্ছে গ্রাফ, ঠিক আছে, দেখবা ঢেউর মধ্যে দেখায়, বাট গ্রাফটা কোনো চেহারা দেখা যায় না। জি ভাই, এটাকে অনেকটা আমরা রিয়েল লাইফে বলতে পারি, অনেকটা হচ্ছে এটা হচ্ছে লাইক ভূতের মতো। আমরা সবাই ধর্মে বলো যাই বলো, আমরা দেখি না ভূতের এক্সিস্টেন্স আছে না, বলো তো? না নাই। জিন পরি বলি যে আমরা, বিশ্বাস করি না। আমরা দেখতে পারি। অনেকটা এরকম বাস্তব যে আমাদের ডায়াগ্রামে এটা শো করবে না। কথা কি বুঝতে পারছো? বাট এটা কিন্তু ভুল ইকুয়েশন না, এটা ঠিক ইকুয়েশন একটা। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ 100%। ভাইয়া বৃত্তের কেন্দ্রটা যদি মানে কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে তো বৃত্তটা কমপ্লেক্স হবে না, মানে ইমাজিনারি সার্কেল হবে না। হ্যাঁ, তো ভাইয়া একটু খেয়াল করো তো ভাইয়া, তুমি একটু কথা খেয়াল করো, কমপ্লেক্স নাম্বার মানে কিন্তু ভাই বোন শুধু আই থাকবে, প্রত্যেক রিয়েল নাম্বার কি একটা কমপ্লেক্স নাম্বার না? হ্যাঁ ভাইয়া, একটা সাথে থাকবে। তাহলে তুমি এরকম ভাবো কেন যে কেন্দ্র যদি কমপ্লেক্স না হয়, কেন্দ্র বাস্তব, রেডিয়াস কমপ্লেক্স, সে কি অসম্ভব না সম্ভব? ভাই প্রত্যেকটা খেয়াল করো, আমাদের কমপ্লেক্স ফিল্ডের মধ্যে কি রিয়েল ফিল্ডটা কি লাই করে না? আছে ভাই। তাহলে এর মধ্যে হতেই পারে যে কেন্দ্রটা হচ্ছে রিয়েল নাম্বার বা রেডিয়াসটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, সমস্যা আছে? কারণ 2, 3 এই নাম্বারটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, মানে আসলে কি এভরি নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার, আমরা বলতে পারি না ভাইয়া? কথাগুলো ভাইয়া জি না, প্রত্যেকটা নাম্বার কি কমপ্লেক্স নাম্বার না? জি ভাই, এরকম কোনো কথা নাই যে কেন্দ্র কমপ্লেক্স হওয়া লাগবে এই শর্তে ব্যাসার্ধ কমপ্লেক্স হওয়া লাগবে। এমন হতেই পারে কেন্দ্র হচ্ছে কমপ্লেক্স, ব্যাসার্ধ হচ্ছে রিয়েল। এমন হতে পারে কেন্দ্র হচ্ছে রিয়েল,
ব্যাসার্ধ কমপ্লেক্স বা সব কমপ্লেক্স হতে পারে না? ভাই ভাই 2,3 দরকা কেন এটা একটা বৃত্ত আঁকলাম যেন ব্যাসার্ধ দরকা 5 তখন হ্যাঁ 2,3 এটা তো ব্যাসার্ধ ভাই 5, হ্যাঁ বলো। মানে 2 3 5 সবটি তো চাই ভাই কমপ্লেক্স নাম্বারও বিবেচনা করা যায়, তাইলে তো আমরা হ্যাঁ, ওরকম হইতে 100% পারি যায়। যে আমরা এটা হ্যাঁ, কেন যাবে না, অবশ্যই যায়। তাইলে তো ভাই ওরকম তো হইতে পারি যে আমরা কমপ্লেক্স নাম্বার কিটা হই যে কার্টেসিয়ান ফলো আমরা উপস্থাপন করতে পারি। হ্যাঁ অবশ্যই, এই তো বললাম কার্টেসিয়ান থেকে পুরোটাকে কমপ্লেক্সে করা যায়, আর কমপ্লেক্সে কার্টেসিয়ানে করা যায় না। জি বুঝতেছো? ভাই জি ভাই জি ভাই। আচ্ছা আমাদের অত ডিপে না ঢুকিয়ে, তোমাদের এত ডিপে অবশ্য তোমাদের মাথা গরম হয়ে যাবে। আমাদের ওইটাই যে এটা আমাদের বৃত্ত হতে পারে। এখন তার মানে বাস্তব বৃত্ত হওয়ার শর্তটা কি ভাইয়া? এটা বাস্তব বৃত্ত হবে না, তাই না? তাহলে বাস্তব বৃত্ত হওয়ার যে প্রথম যে লজিক গুলো আছে বৃত্ত হওয়ার, যে কোনো বৃত্ত x স্কোয়ার y স্কোয়ার সহগ সমান হওয়া লাগবে এবং xy যুক্তপদ থাকতে পারবে না। এই দুই ল কিন্তু ও মানছে, মানে নাই? মানছে না মানে নাই? জি ভাইয়া মানছে। এখন একটা জায়গায় আরেকটা বাস্তব বৃত্তের আরেক শর্ত হচ্ছে যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এর ভ্যালুটা সি এর বড় বা সমান হওয়া লাগবে, তখনই সে বাস্তব বৃত্ত হয়, তাই না? কথা বুঝো? বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। তাহলে এখন আসো, এই কথা খেয়াল রেখো একটু জিনিসটা। আমার যে জিনিসটা আমি দিলাম এখানে তিনটা ব্যাপার আছে, দেখো আমি তিনটা আননোন দিছি, পি কে এবং আর। তিনটা আমাদের কনস্ট্যান্ট ভ্যালু বলছি, এই তিনটার কোন কোন মানের জন্য এই যে সমীকরণটা একটা বাস্তব বৃত্ত হবে। দেখো আমি তো বৃত্ত বলি নাই, আমি বলছি বাস্তব বৃত্ত, কথাটা খেয়াল রাখো, একটু পার্থক্য আসছে না? তাহলে লাস্ট ক্লুটা আমাদের নিয়ে কাজ করা লাগবে। তাহলে ভাইয়া ওকে আমরা ফার্স্টে ইলাবোরেট করলাম, তুমি বুঝতে পারছো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস গুণটুন করে এটা পেলাম। সবাই তো নিশ্চয়ই গুণটা বুঝতে পারছো পারছো না ভাইয়া? সবাই গুণটা বুঝতে পারছি? তারপর আমি একটু রিঅ্যারেঞ্জ করলাম ভাইয়া, এই যে px স্কোয়ার y স্কোয়ার প্লাস এই যে যা আছে x যুক্ত টার্ম, যেখানে আছে x এর টার্ম, যেখানে y আর বাকিটা পুরো কনস্ট্যান্ট। বুঝছো আমার অ্যারেঞ্জমেন্টটা? হ্যালো, জি ভাইয়া। একটা এখন প্রশ্ন প্রথম- ছিল স্যার। হ্যাঁ অবশ্যই 100% বলো। স্যার 4y-টা কেন আমরা স্যার এটার সাথে রাখলাম না, আলাদা রাখছি কেন? কোনটা? y এর সাথে 4y-টা আমরা y এর সাথেই তো রাখতে পারতাম। 4y কই পেলে তুমি? 4y কই? স্যার এই যে 4y Minus X এর 4y? পরে, স্যার আমি দেখাচ্ছি। জি 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 আচ্ছা দাঁড়া, আমি আচ্ছা -4y টা আমার ফর্মটা হচ্ছে ভাইয়া, আমি এরকম রাখছি, দেখো x স্কয়ার প্লাস দেখছি আমি y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c না ভাইয়া বৃত্তের আদর্শ ফর্ম ভাইয়া? হ্যাঁ এজন্য আমি দেখো এই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এই যে 2gx প্লাস 2fy প্লাস c, ক্লিয়ার? জি। এখন আসো 1 বাই 1 আমার কাজগুলো। প্রথম যে লটা x স্কয়ার y স্কয়ারের সহগ সমান হওয়া লাগবে, তাই না ভাইয়া? তার মানে x স্কয়ারের সাথে সহগ p স্কয়ার আর y স্কয়ার সহগ 1, তাহলে p এর ভ্যালু ভাইয়া কত হওয়া লাগবে? কত হলে এটা 1 হবে? 1 হওয়া লাগবে। 1 হলে এটা আমরা ইজিলি বুঝতে পারি, এক নাম্বার ক্লু মানলো। দুই নাম্বার, এখানে xy যুক্ত পদ থাকতে পারবে না, প্লাস কিন্তু 1 না? অবশ্যই +1। এখন কোশ্চেনটা হচ্ছে ভাইয়া যদি -1 হয় তাহলে কি হবে না? দুইটাকেই হইতে হবে। ওই তো না ভাই, -1 হবে না? হবে না নি, -1 তো হতে পারে। অবশ্যই এটা দুটো হবে। -1 p এর ভ্যালু আমি লিখি না, এটা লিখে রাখো, আগে লিখলাম তো +-1 দুটোই হবে, ঠিক আছে? এটা হবে প্লাস আর -1 দুটোই হবে।
বুঝছি না ভাই। পি এর মান যদি +1 হয় বা -1 হয়, দুই ক্ষেত্রেই কি পি স্কয়ার মানটা সম্ভব। +1 হবে না? জি ভাই, জি ভাই। তাহলে পি এর মান কি হবে? +1 হবে না? জি ভাই। সবাই ক্লিয়ার, বুঝছো কথাটা? আচ্ছা, এরপরে কিন্তু যে ভাইয়া দুটা, তখন তো দুইটা বৃত্ত হয়ে যাবে না? হ্যাঁ আমি তো বলছি ভাইয়া এই সমীকরণটাকে আমি বলছি একবার একটা বৃত্ত হবে। আমার যেটা আননোন আছে, আননোনের মান ভিন্ন ভিন্নের জন্য কি ভাইয়া বৃত্ত ভিন্ন ভিন্ন পাবো না আমরা? বললেন যে একটি বাস্তব বৃত্ত নির্দেশ করবে। হ্যাঁ কিন্তু ভাইয়া পি এর একটা মানের জন্য তো একটা বাস্তব বৃত্ত ইউজ করবো নাকি? এমন তো না যে পি এর একটা মান দিলে বৃত্ত দুটো হবে, এটা কি সম্ভব? কথাটা বোঝা নাই কি বলছি আমি? মানে হচ্ছে পি এর যদি একটা মান দিই, যে কোনো 1 দিলে একটা ডিফারেন্ট বৃত্ত, মানে দিলে কি আরেকটা বৃত্ত হবে না? ইমা কথা বোঝো নাই আমার? বুঝছি ভাইয়া। ঠিক আছে, এমন তো না যে একটা পি এর জন্য দুটো বৃত্ত পাবো, আমি এটা বলছি, এটা পাবো না। একটা পি দিলে একটা বৃত্তি পাবো না। আচ্ছা, একটা গেল পি এর মান, গেল পি এর মান +-1 তবে লিখছো। আচ্ছা, এরপরে হচ্ছে সেকেন্ড ক্লু, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। তার মানে ভাইয়া দেখো তো, আমি একটা কাজ করছি ভাই, আমি পুরো অঙ্কটা করি না, আমি একটা মান নিয়ে কাজ করছি এখানে, যে পি এর মানটা যদি +1 আসে, +1, তাহলে কি পি এর মান +1, তাহলে 2p মানে কি 2 হবে, আর কে -2 সমান 0, তাহলে কে কত আসবে? +2 না? সব বুঝছো জিনিসটা? জি ভাইয়া। আর যদি পি আসতো -1, দেন কে আসতো কি -2 আসতো না? বোঝা গেছে? জি বুঝে গেছি। পি 1 এর জন্য কে পাবো 2, আমি এই কে দেখাইছি। আর পি যদি হয় -1, কে পাবো কি -2। বোঝা গেছে? ভাইয়া এখানে পি এর মানটা কত? পি এর মানটা 1 না, তাহলে কে এর মানটা পি 2 হয়েছে, তাহলে পি 1 এর জন্য আমি করছি 2, আর যদি পি এর ভ্যালু হয় -1, দেন হবে -2। বুঝছেন? তোমরা কিন্তু এরকম ম্যাথ করো না এই বইয়ে, এরকম ম্যাথ ছিল এই টাইপের ম্যাথ? আসলো ভাই। এত ঝামেলা ছিল না, ওরা ঝামেলা ছিল দুইটা ছিল। 3 স্টেপে দেয় নাই ভাইয়া। এত বড় ঝামেলা ছিল না। যাই হোক, তাহলে পি আর কে এর ভ্যালু দুটোর জন্য আমি একটা করছি। আচ্ছা, এরপরে ঝামেলা আর ঝামেলা শুরু হলো। তাহলে আমি কে পেলাম, পি পেলাম, আমি একটা করছি, খেয়াল করো, আমি জাস্ট করছি 1 আর 2 এর জন্য। আরেকটা কেস বাকি আছে। এই আমার ধারণা এটা এখন যদি হ্যাঁ? মানটা বসাই দিই ভাইয়া, এখানে x² এটা? + y², এটা বাদ হয়ে গেল, দেখো এখানে আসলো কে এর মান যদি 2 হয়, খেয়াল করো সবাই, কে এর মান 2 হয় আর পি এর মান 1 হয়, 6 - 2 কত? 4x - 4y + 7 + r। সবাই এটা বুঝতে পারছো? জি ভাইয়া। তার মানে কি এখন আসলো না x² + y² + 2gx + 2fy + c, এই ফর্মে আসলো না ভাইয়া? এখন এটা বাস্তব বৃত্ত বা শর্ত কি ভাইয়া? g² + f² এর ভ্যালু কি c এর বড় বা সমান হওয়া লাগবে না? বুঝিটা আমরা? জি জি বুঝছি। তাহলে আমরা g জানি -2 আচ্ছা, আমি পেজটা উল্টাচ্ছি, এই মানটা সবাই লিখে রাখো। g এর মান -2, আচ্ছা ভাইয়া, f এর মান 2, ভাইয়া c এর মান 7 + r। আচ্ছা ভাইয়া, এখানে তোমরা পি এর মান 1 ধরে নিতে হবে, হ্যাঁ তাই না? পি এর মানটা তোমরা ধরে নিয়েছি যে 1। অবশ্যই, আমি p এর মান 1 -1 একটা ধরা লাগবে, মাস, অন্য কিছু ধরা তো যাবে না। অন্য ধরলে তো বৃত্তর ফার্স্টের ফর্মে ফিল আপ করবে না। এই দেখো, কারণ p² x² + y², p এর মান অবশ্যই দুইটা হওয়া যাবে, আইদার +1 or -1। আর কিছু হতে পারবে? না না না। স্যার একটা প্রশ্ন ছিল। অবশ্যই স্যার আমরা কি পির মানে একটা নিয়ে কাজ করব না দুইটা নিয়ে কাজ করব? অবশ্যই কাজ দুটো নিয়ে করবা। আমি তো কাজ একটা নিয়ে করছি, আমি পরে আবার একটা নিয়ে তোমরা করবা আর কি, আমি just পুরো অঙ্কটা শেষ করে নিয়ে। জি জি। তো তুমি কাজ দুটো নিয়ে করবা। আর আমি যদি কোশ্চেনটা বলে দিতাম যে পি এবং কে পজিটিভ নাম্বার, তখন তো আর কথা ছিল না, তাই না? আচ্ছা, একটা কাজ করি আপাতত, ওটা তো বুঝলা। আমি ধরো এই অঙ্কটার জন্য একটা কাজ করলাম তোমাদের জন্য। মনে করো
উপরে বলে দিলাম এই যে পি কমা কে ইজ গ্রেটার দেন 0। এখন আর কথা আছে কোনো? না স্যার। বাট দুইটা করলেই হবে। ধরো এই অঙ্কের জন্য ধরো আমি এটা লিখে দিলাম পি কে গ্রেটার দেন 0, বুঝছো? বাট যদি না বলতো অঙ্কটা আরেকটু বড় হতো, তখন দুইটা ভিন্ন ভিন্ন মান লিখে রাখতো। আচ্ছা যাই হোক, তাহলে সবাই লিখছে এটা জি এর মানটা -2, এফ এর মানটা 2 আর সি হচ্ছে 7 প্লাস আর। এখন হচ্ছে আমাদের লাস্ট ক্লুটা যে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মানটা সি এর বড় বা সমান হওয়া লাগবে। আমি পেজ চেঞ্জ করতেছি, করবো? জি ভাইয়া। ওকে, তাহলে ভাইয়া দেখো তো জি ছিল কত বলো? -2 না? তাহলে জি স্কয়ার হচ্ছে জি 4, স্যার। এফ ছিল 2, 4 প্লাস 4 গ্রেটার দেন সি ছিল 7 প্লাস আর। তাহলে আমার এখান থেকে স্যার আর কি আসলো বলো তো? লেস ইকুয়াল 1 না? তার মানে বুঝছো শর্তগুলো ওই অঙ্কের আলোকে? যদি আমি এটা বলি পি এর ভ্যালু 1, কে এর ভ্যালু 2 আর আর এর ভ্যালু হচ্ছে লেস ইকুয়াল 1, মানে এই 3 শর্ত মানলে আমাদের ওইটা একটা বাস্তব বৃত্ত প্রকাশ করবে। সবাই কি ক্লিয়ার অঙ্কটা? জি ভাইয়া। সত্যি ক্লিয়ার, বুঝতে পারছো? জি ভাইয়া। এরকম একটা ম্যাথ কুয়েটে আসছিল, তবে কুয়েটে ম্যাথটা অনেক ইজি করছিল, ওরা পি দেয় নাই, এবং পি না দিলে কিন্তু আমরা অনেক ইজি হয়ে যায়, তাই না? জাস্ট কে এর মান বের করতে বলছে। কুয়েটে যে ম্যাথটা আসছিল ওরা জাস্ট কে এর মান বের করতে বলছে। তাহলে ওরকম ম্যাথ আসলে আমরা অবশ্যই আরো আগে করতে পারবো, পারবো না? জি ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের প্রবলেম নাম্বার 4। এই ম্যাথটা বলছে, এই ম্যাথটা অ্যাডমিশনের অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। মানে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে আমরা একটা আঁকবো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, সেই ত্রিভুজের আমরা বের করব এরিয়াটা। ক্লিয়ার? আচ্ছা, একটু ডিফারেন্ট কনসেপ্ট অঙ্কটা আমরা করতে হয়। প্রথম কথা তো আমরা বুঝতে পারছি, বৃত্তের সমীকরণ থেকে আমরা বের করলাম কেন্দ্র এবং ব্যাসার্ধ, এবং আমরা ফিগার ড্র করলাম। যেহেতু ভাইয়া এটা সমবাহু ত্রিভুজ, দেখো এই ক্লু থেকে আমরা বলতে পারি তার প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল। তাহলে আমরা সবাই জানি সমবাহু ত্রিভুজ যদি হয় তার 3টা বাহু সমান এবং তার 3টা অ্যাঙ্গেলও সমান 60 করে। আমার দরকার হচ্ছে সমবাহু ত্রিভুজের এরিয়া। আমরা সবাই জানি এরিয়া কত ভাইয়া? √3/4 এই স্কয়ার না? তার মানে কি আমার দরকার হচ্ছে বাহুটা দরকার, ত্রিভুজের বাহুটা। আমরা ভাইয়া এটা অ্যাপ্লাই করব ট্রাইগোনোমেট্রি। আমরা এই ল জানি ভাইয়া, a বাই sin a সমান b বাই sin b সমান c বাই sin c সমান 2r। ফর্মুলাটা মনে আছে? ভাইয়া যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা এটা জানি, a বাই sin a সমান b বাই sin b, মনে আছে এটা? সমান c বাই sin c সমান 2r। সবাই বুঝতে পারছো? কেউ রেসপন্স করছেন না যে? বুঝছি ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে এখানে আমার দরকার হচ্ছে একটা বাহু। এখানে কিন্তু এ বি সি সবগুলাই এ, এবং এই এ বি সি সবগুলাই কিন্তু আমার বলতে পারি এ করে না, এ এ। এখানে এই কোণটাও যেহেতু এ, এই কোণটাও সেম কোণ না ভাইয়া? এ। সবাই কথাটা বুঝো? আর ব্যাসার্ধটাকে আমি দিলাম নাম ছোট আর, বললাম হচ্ছে 2 ছোট আর।
তার মানে কি বলা যায় a বাই sin a সমান 2r, বলতে পারবো? তাহলে আমরা এই কথাটা লিখতে পারি না, a বাই sin a সমান 2r। আমরা sin a এর মান জানি 60 ডিগ্রি, কোণের মানটা, r এর মান জানি √6, যোগ বিয়োগ করে r পেলাম 3√2। r পাওয়া মানে কি এরিয়া পেয়ে যাওয়া √3/4 a স্কয়ার। বুঝতে পারছেন সবাই? হ্যালো, বুঝা গেছে ভাই? ক্লিয়ার ভাইয়া? ভাইয়া এই যে a বাই sin 2r এটা হচ্ছে ভাইয়া এই ট্রাইগোনোমেট্রি আমাদের ফর্মুলা আছে না ভাইয়া, একটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো বাহু এবং তার অপোজিট অ্যাঙ্গেলের সাইনের অনুপাতটা কি সমান না? জি ভাইয়া। a বাই sin a সমান b বাই sin b সমান c বাই sin c সমান 2r, যেখানে rটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। যদি আমরা একটা এই যে সমবাহু ত্রিভুজকে এই যে এটা আঁকলাম, তখন কি আমরা এটাকে বলবো না, এই রেডিয়াসটাকে বলবো না পরিব্যাসার্ধ বলবো না ভাই আমরা? জি ভাই। তাহলে আমরা বলতে পারি না a বাই sin a সমান 2r? জি ভাই। এই rটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ না? বুঝছো? সবাই ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। অঙ্কগুলো আসলে পারবো এটা ম্যাথ যদি আসে আমাদের ফিউচারে কখনো? হ্যাঁ পারবো। আচ্ছা, আর কারো প্রবলেম?